হ্যাঁ, এটা হ্যাং মতো করে গিয়েছিল, আমি আবার জয়েন করছি। দেখতে পাচ্ছ এখন? হ্যাঁ, কেন হ্যাং করে গেল কি জানি। আর দেখো যেটা বলছিলাম, যে তোমার এবারে এই যে দুটো ইনফরমেশনের কথা বলা হলো, যে মোস্ট প্রবাবল স্পিডটা রুট ওভার অফ 2kT/m, অর্থাৎ টেম্পারেচার বাড়ালে মোস্ট প্রবাবল স্পিড বাড়ে, মাস বাড়ালে মোস্ট প্রবাবল স্পিড কমে। আর পিক হাইটটা হচ্ছে রুট ওভার অফ m/t, অর্থাৎ টেম্পারেচার বাড়ালে হাইট অফ দ্য পিক কমে যায়, আর মাস বাড়ালে হাইট অফ দ্য পিক হচ্ছে তোমার বেড়ে যায়। এই ইনফরমেশনগুলো একটু তোমার কাজে লাগবে। দুটো ডিফারেন্ট টেম্পারেচারে তুমি ছবি আঁকো। দেখো দুটো ডিফারেন্ট টেম্পারেচার ছবি আঁকছো, এই প্রথম যে এই ছবিটা যে T1 টেম্পারেচারে হয়, পরের ছবিটা কিন্তু T2 টেম্পারেচারে হয়, যেখানে T2টা গ্রেটার দেন T1, এমটা ফিক্স রেখেছো, T2 গ্রেটার দেন T1, তখন ছবির নেচারটা হচ্ছে এরকম হচ্ছে। এবং সেই ছবি থেকে কি বৈশিষ্ট্যগুলো দেখছে দেখো, যে টেম্পারেচার বাড়ালে পজিশন অফ দ্য পিক, অর্থাৎ মোস্ট প্রবাবল স্পিডটা বেড়ে গেছে, কিন্তু পিক হাইট যেটা, সেই হাইটটা দেখো তোমার কমে গেছে। যেটা আমি আগে যে ডেরিভেশনগুলো করেছি, সেই ডেরিভেশন থেকে তুই অটোমেটিক্যালি দেখতে পাচ্ছ। উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার সি মোস্ট প্রবাবল ইনক্রিজেস, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার হাইট অফ দ্য পিক সেটা ডিক্রিজেস। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে, উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং লোয়ার স্পিড সেটা ডিক্রিজ করছে। দেখো লো স্পিডে মলিকুলের যে প্রবাবিলিটিটা বা সংখ্যাটা কমছে, হাই স্পিডের সংখ্যাটা বাড়ছে, সেটাই লিখেছি। উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং মলিকুল হ্যাভিং লোয়ার স্পিড ডিক্রিজেস, বাট উইথ হায়ার স্পিড ইনক্রিজ করছে। আচ্ছা, টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ, সেটা টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করে, সেটা 1, সেটা কিন্তু সবসময় একই থাকবে। টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ রিমেন্স কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ ইকুয়াল টু 1। আর এবারে যদি এইভাবে টেম্পারেচারটা বাড়াতে বাড়াতে টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি নিয়ে যাও, তাহলে ছবিটা কি অ্যালং দ্য সি অ্যাক্সিস হয়ে যাবে। আর টেম্পারেচার কমাতে কমাতে যদি টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন করো, তাহলে ওটা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর তোমার চলে যাবে। সেই কথাটা লেখা আছে, when t tends to infinity then the curve will be along the c axis, আর when t tends to 0 Kelvin then the curve will be along the pc axis। তাহলে তোমার দুটো ডিফারেন্ট টেম্পারেচারে বা তিনটে ডিফারেন্ট টেম্পারেচারে যদি ছবি আঁকো, তাহলে ছবির নেচারটা তুমি বুঝতে পারলে। বোঝা গেল দুটো ডিফারেন্ট টেম্পারেচারের ছবিটা কেন এরকম হলো? পরিষ্কার? হ্যাঁ, বুঝতে পারছি না, কি বলো? হ্যাঁ বলো, কি ডাউটস বলো। হ্যাঁ, মানে মানে যখন টেম্পারেচার টেন্স টু, এই যে টেম্পারেচার টেন্স টু ইনফিনিটি যখন না, তখন ব্যাপারটা হচ্ছে হাইটটা টেন্স টু 0 হচ্ছে, কিন্তু উইথটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তাদের করে টোটাল এরিয়াটা কিন্তু 1ই হবে। মানে তখন কি হবে, যেমন দেখো এখানে টেম্পারেচার যত বাড়ানো হয়, মলিকুলের স্পিড তো তত বাড়ে। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে যখন একটা ফাইনাইট টেম্পারেচার দেখছো, তখন পিসিটা এই 0 থেকে বেড়ে ম্যাক্সিমামে পৌঁছে খুব তাড়াতাড়ি 0-র দিকে চলে যাচ্ছে। আর যখন টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে, সেটা কিন্তু তোমার অনেক পরে 0-র দিকে যাবে। অর্থাৎ হাইটটা টেন্ডস টু 0 হয়ে গেল বলে তো অ্যালং দ্য সি অ্যাক্সিস হয়ে গেল, কিন্তু উইথ যেটা, সেটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাবে এমন করে যাতে করে টোটাল এরিয়াটা সেই 1ই হয়ে যায়। আর যখন টেম্পারেচার 0 কেলভিন, তখন তোমার তখন কি হচ্ছে, যে ম্যাক্সিমাম মলিকুলই 0 স্পিডে থাকবে, কারণ টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন হলে মলিকুলগুলো মুভমেন্ট প্রায় বন্ধ হয়ে যাবে। সেই জন্য কি হচ্ছে এক্ষেত্রে, এই 0 স্পিডে হাইটটা হচ্ছে ইনফিনিটি হয়ে গেল, উইথটা টেন্ডস টু 0 হয়ে গেল, সেই জন্য এটা দেখতে লাগবে অ্যালং দ্য সি অ্যাক্সিস। বুঝতে পেরেছো?
আচ্ছা, এবারে মাস ভেরিয়েশন দেখো। এবার আমি কি করছি, টেম্পারেচারটা ফিক্স রেখে দুটো ডিফারেন্ট মাসে দেখছি একটা M2 গ্রেটার দেন M1। দেখো এই যে ছবিটা, এটা কিন্তু M1 এর জন্য হয়, এই ছবিটা হচ্ছে M2 এর জন্য ছবি। এক্ষেত্রে কি হয়েছে, দেখো মাস বাড়ার সাথে সাথে আমি আগে অলরেডি আলোচনা করেছি, কিন্তু মোস্ট প্রবাবল স্পিড রুট ওভার 2kT/m, অর্থাৎ রুট m এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, সেখানে মাস বাড়ালে মোস্ট প্রবাবল স্পিডটা তোমার কমে গেছে। মানে এইখানে যেমন দেখো, এইখানে মোস্ট প্রবাবল স্পিডটা T1 টেম্পারেচার এটা ছিল, এইটা ছিল T1 টেম্পারেচারে, আর মোস্ট প্রবাবল স্পিডটা T2 টেম্পারেচার এটা বেড়ে গেল। আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে এই ধরো মোস্ট প্রবাবল স্পিডটা যখন মোলার মাসটা M1 তখন এটা ছিল, আর যখন মোলার মাসটা M2 হয়ে গেছে, দেখো মোস্ট প্রবাবল স্পিডটা কিন্তু কমে গেছে, আর হাইট অফ দ্য পিক হচ্ছে বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে আগের জাস্ট উল্টো, যে আগেরটা টেম্পারেচার বাড়ালে মোস্ট প্রবাবল স্পিডটা বেড়ে গিয়েছিল, হাইট অফ দ্য পিক কমে গিয়েছিল। এখন হচ্ছে মাস বাড়ালে মোস্ট প্রবাবল স্পিড কমে যাবে, হাইটটা হচ্ছে তোমার বেড়ে যাবে, এমন করে যাতে করে তোমার টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা কিন্তু অলওয়েজ ওয়ানই থাকবে। এবং মাস বাড়ালে দেখো যেটা দাঁড়াচ্ছে যে লোয়ার স্পিডে মলিকুল থাকার সম্ভাবনা বেড়ে যাচ্ছে, হায়ার স্পিডে মলিকুল থাকার সম্ভাবনাটা হচ্ছে কমে যাচ্ছে। এবার মোলার মাস যদি টেন্স টু ইনফিনিটি হয়ে যায় সেটা অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস থাকবে, আর যদি তোমার টেম্পারেচার টেন্স টু তোমার হয়ে যায়, মানে সরি মোলার মাসটা যদি তোমার টেন্স টু 0 হয়ে যায়, তোমার সেটা অ্যালং দ্য সি অ্যাক্সিস থাকবে। মানে পরিষ্কার দেখো M2 আর M1টা ছোট, তাহলে ছোট হতে 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 M1টা যদি আরো 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 হালকা হয় সেটা অ্যালং দ্য সি অ্যাক্সিস চলে যাওয়ার চেষ্টা করবে, আর মাসটা যদি বাড়তে 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 অনেক বেড়ে যায় সেটা অ্যালং দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, সেটাই এখানে লেখা আছে, উইথ ইনক্রিজ ইন মোলার মাস সি মোস্ট প্রবাবল ডিক্রিজ করছে, উইথ ইনক্রিজ ইন মোলার মাস হাইট অফ দ্য পিক ইনক্রিজ করছে, with increase in molar mass probability of finding molecules having lower speed increase করছে and that of higher speed decrease করছে, but area under the curve remains constant, সেটা 1। mass যখন tends to 0 then the curve will be along the c axis, mass যখন tends to infinity then the curve will be along the pc axis। বোঝা গেল? ঠিক আছে, হয়েছে? আচ্ছা, এবারে আমি এই কতগুলো অঙ্ক এখানে দেখাচ্ছি, যে অঙ্কগুলো কিন্তু আমি ম্যাথামেটিক্স যখন পড়ালাম, তোমরা যারা প্রথম থেকে ক্লাস করছো তারা নিশ্চয়ই দেখেছো, এইগুলো আমি অলরেডি করেছি। সেখানে এটা ডিটেলটা করব না, আমি জাস্ট কিভাবে হচ্ছে দেখে নিচ্ছি। যে টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করছে, টোটাল প্রবাবিলিটি অলওয়েজ 1 হয়, সেটা কি করে 1 হচ্ছে সেটা আমি দেখানোর জন্য কি করছি না, টোটাল প্রবাবিলিটি মানে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি পিসিডিসি, মানে সিটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত কিন্তু হতে পারে, তাহলে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি পিসিডিসি এটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি। এবার পিসিডিসির জায়গায় এই পুরো এক্সপ্রেশনটাকে বসানো হলো 4 পাই m ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 সি স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2 কেটি, এইটা আমি বসিয়ে দিলাম ইন্টু ডিসি এটা। আর এবারে দেখো এই ধরনের ইন্টিগ্রেশন যখন তুমি করবে, মানে দেখো আলটিমেটলি এই 4 পাই ইন্টু m ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার 3/2 ইন্টিগ্রেশনের বাইরে বের করে নিয়ে এসে আচ্ছা ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি সি স্কোয়ার e টু দি পাওয়ার মাইনাস mc স্কোয়ার বাই 2 কেটি ইন্টু ডিসি, এই টাইপের ইন্টিগ্রেশন কেমন করে করতে হবে সেটা আমি শিখিয়েছিলাম। এবার আমি বলেছিলাম যে ঠিক আছে ফর্মুলা টর্মুলা মুখস্থ ঝামেলার দরকার নেই, তুমি একমাত্র গামা ফাংশনটাকে শিখে নাও, গামা ফাংশন শিখে নিলে সেই গামা ফাংশন দিয়ে তুমি সবকিছু করতে পারবে। আর গামা ফাংশনের যে টিপিক্যাল ফর্মুলাটা হচ্ছে এই ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n-1 e টু দি পাওয়ার মাইনাস x dx, সেটা হচ্ছে গামা n। ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n-1 e টু দি পাওয়ার মাইনাস x dx ইকুয়াল টু গামা n। গামা n প্লাস 1টা হচ্ছে n গামা n, এবং যদি এনটা পজিটিভ ইন্টিজার হয় তাহলে গামা এন প্লাস 1টা এন ফ্যাক্টোরিয়াল হয়ে যায়। আর এই ইন্টিগ্রেশনগুলো করতে করতে যখন তুমি এইভাবে এই রেকারশন রিলেশনকে কাজে লাগিয়ে তুমি আস্তে 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 নামাবে, দেখবে আলটিমেটলি তুমি শেষ করবে গামা 1 বা গামা হাফে, গামা 1 এর ভ্যালু 1 হয়, গামা হাফের ভ্যালু রুট পাই হয়। এইটুকু কাজে লাগালে তুমি দেখবে এটাকে করে ফেলতে পারছো। তাহলে দেখো, তাহলে যেহেতু গামা ফাংশনের এক্সপ্রেশনে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, সেই জন্য এই ই টু দি পাওয়ার মাইনাস এমসি স্কোয়ার বাই 2 কেটে এই এমসি স্কোয়ার বাই 2 কেটে তুমি এক্স ধরে নেবে, সেখান থেকে তুমি ডিসিটাকে বের করে ফেললে। আর এখানে সি যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু 0 হচ্ছে, সি ইকুয়াল টু ইনফিনিটি এক্স ইকুয়াল টু ইনফিনিটি হচ্ছে, তাহলে পুরো জিনিসটাকে
তুমি কি করলে সিটাকে ইন টার্মস অফ এক্স রিপ্লেস করে ফেললে। সিটাকে ইন টার্মস অফ রিপ্লেস করে ফেললে দেখো এই আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশনটা 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার হাফ e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে। এবার গামা ফাংশনে যেহেতু 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx আছে, তাহলে আমি x টু দি পাওয়ার হাফটাকে লিখলাম x টু দি পাওয়ার 3/2 মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx। এবারে এই যে এক্সপ্রেশনটা তুমি পেয়েছো, এই এক্সপ্রেশনটার সঙ্গে এই গামা ফাংশনটা তুমি কম্পেয়ার করো। দেখো এখানে n এর ভ্যালু 3/2 বসালে তারপরে গামা ফাংশনের ফর্ম পড়ে যাচ্ছে, এবার এটা যে গামা 3/2 হচ্ছে। এবার এই কাজটা রিলেশন যদি কাজে লাগাও, গামায় 3/2 মানে হচ্ছে গামা হাফ প্লাস 1, তার মানে হাফ গামা হাফ, হাফ গামা হাফ, আর গামা হাফের ভ্যালু হচ্ছে তোমার রুট পাই। তুমি বসিয়ে দিলে সব কেটে কুটে গিয়ে আলটিমেটলি অ্যান্সারটা তোমার 1 বেরিয়ে গেল। দেখো এই ইন্টিগ্রেশন কিন্তু আমরা করেছিলাম, ঠিক আছে, সেইটা আমি এখানে জাস্ট আরেকবার রিভাইজ করিয়ে দিলাম। বুঝতে পারলো তো? ঠিক আছে তো? ঠিক। এটা মানে পার্টিকুলারলি যারা আগে এই ক্লাসটা করো, মানে অঙ্কের ক্লাসটা করোনি, সেরকম কেউ আছো নাকি? না কেউই থাকার কথা নয়। মানে এই ইন্টিগ্রেশনটা প্রপারলি বুঝতে পারা গেছে, কারো অসুবিধা হয়নি তো? আচ্ছা এবারে চলে এসো অ্যাভারেজ স্পিড ইন 3 ডাইমেনশন। দেখো অ্যাভারেজ স্পিড বের করার জন্য ফর্মুলাটা কত, যেহেতু এখানে প্রবাবিলিটি নর্মালাইজ, মানে যেহেতু যেহেতু তোমার এই ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি পিসি দিচ্ছি সেটা হচ্ছে 1, এটাকে বলা হয় নর্মালাইজ প্রবাবিলিটি। নর্মালাইজ প্রবাবিলিটি, সেখানে অ্যাভারেজ ভ্যালু যখন বের করবে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি সি পিসি ডিসি, না হলে কি করতে হতো, যদি নর্মালাইজ প্রবাবিলিটি না হতো এইটার নিচে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি পিসি ডিসি থেকে বসাতে হতো। এটা কিন্তু অলরেডি 1, সেটা আর বসাচ্ছি না। ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি সি পিসি ডিসি। তো দেখো এইটা তুমি দেখো আলটিমেটলি জিনিসটা দাঁড়ালো 0 টু ইনফিনিটি সি কিউব e টু দি পাওয়ার মাইনাস mc স্কয়ার বাই 2 কেটি। আবার সেই গামা ফাংশনের ফর্মে লেখো mc স্কয়ার বাই 2 কেটিটাকে x ধরো, তাহলে সেখান থেকে সি ডিসিটাকে বের করে ফেলেছো। আর সি যখন 0 এক্স টু 0, সি যখন ইনফিনিটি এক্স টু ইনফিনিটি ইত্যাদি করে তুমি বসিয়ে দেখো এটা দাঁড়াচ্ছে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এক্স e টু দি পাওয়ার মাইনাস x dx। আর গামা ফাংশনের ফর্মে তোমাকে আনতে হবে, তার জন্য এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 লাগে, সেখানে আমি এক্সটাকে লিখলাম এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গামা 2 হলো, গামা 2 মানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল 1 তুমি বসালে বসে উত্তরটা বেরোলো কত, রুট ওভার অফ 8 কেটি বাই পাই এম বা রুট ওভার অফ 8 আরটি বাই পাই ক্যাপিটাল এম। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি তার বা মিন ভেলোসিটি তার এক্সপ্রেশনটা বেরোলে হচ্ছে রুট ওভার অফ 8 কেটি বাই পাই এম বা রুট ওভার অফ 8 আরটি বাই পাই ক্যাপিটাল এম। ঠিক আছে? এটা বুঝতে অসুবিধা হয়নি তো? এই অঙ্কগুলো সব আমরা আগে করে রেখেছি আর কি। আচ্ছা এবারে সি স্কোয়ারের অ্যাভারেজ ক্যালকুলেট করবে, আবার একই লজিক, যেহেতু তোমার এই ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি পিসিডিসিতে অলরেডি 1 বলে দেওয়া হচ্ছে, তার মানে সি স্কোয়ারের অ্যাভারেজ ক্যালকুলেট করলে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি সি স্কোয়ার পিসিডিসি। এবারে তুমি ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 3 ডাইমেনশন, সেখান থেকে পিসিডিসির এক্সপ্রেশন থেকে বসাচ্ছ, বসিয়ে আলটিমেটলি দেখো তোমাকে এই টাইপের একটা ইন্টিগ্রেশন করতে হচ্ছে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি সি টু দি পাওয়ার 4 e টু দি পাওয়ার মাইনাস mc স্কয়ার বাই 2 কেটি। আবার ওই একই রকম গামা ফাংশনের ফর্মে ফেলবো, হ্যাঁ, করে আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে তাকে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার মাইনাস x dx হচ্ছে। x টু দি পাওয়ার 3/2 কে x টু দি পাওয়ার 5/2 মাইনাস 1 করছো, তাহলে ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি x টু দি পাওয়ার 5/2 মাইনাস 1 e টু দি পাওয়ার মাইনাস x dx। তাহলে এইটা দেখো তোমার হয়ে যাচ্ছে গামা 5/2, গামা 5/2 হচ্ছে 3/2 ইন্টু 1/2 ইন্টু রুট পাই। ওই রেখার সাথে কাজে লাগাচ্ছি, আর শেষে গামা হাফের ভ্যালু হচ্ছে রুট পাই, সেটা বসালাম, তার 3/2 হাফ ইন্টু রুট পাই করলে যেটা দাঁড়াবে 3 কেটি বাই এম হল বা 3 আরটি বাই এম হল। এটা আগে তুমি কষেছো, আবার একবার বাড়িতে প্র্যাকটিস করে নেবে। হ্যাঁ, সবটাই গামা ফাংশন দিয়ে হচ্ছে, একদম মানে একদম সিম্পল ব্যাপার। শুধু গামা ফাংশনের এক্সপ্রেশনটাকে মনে রেখে সেটা গামা ফাংশনের ফর্মে নিয়ে আসার জন্য সাবস্টিটিউশনটা প্রপারলি করে তুমি করবে, করে একদম সুন্দর বেরিয়ে যাবে। তা সি স্কোয়ার অ্যাভারেজ বেরোলো হচ্ছে 3 কেটি বাই এম বা রুট বা 3 আরটি বাই ক্যাপিটাল এম।
এবার আরএমএস স্পিডটা কি, মানে রুট মিন স্কোয়ার স্পিড, রুট মিন স্কোয়ার স্পিড আরএমএস স্পিড, সেটা কত না সি স্কোয়ারের যে অ্যাভারেজ তার স্কোয়ার রুট, মানে রুট অফ, এই যে রুট অফ মিন অফ স্কোয়ার স্পিড, তাহলে এইটা সেটা কত বেরিয়ে যাবে, রুট ওভার 3 বাই রুট ওভার 3 বাই এম বা রুট ওভার 3 বাই ক্যাপিটাল এম হচ্ছে। অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কি হবে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি হাফ এম সি স্কোয়ার অ্যাভারেজ, মানে এনার্জি কত হাফ এম সি স্কোয়ার, তাহলে অ্যাভারেজ এনার্জি মানে হাফ এম সি স্কোয়ার অ্যাভারেজ, তাহলে এবার সি স্কোয়ার অ্যাভারেজ মানেই হচ্ছে তোমার সি আর এম এস তার স্কোয়ার, হাফ এম সি আর এম এস তার স্কোয়ার যদি বসিয়ে দাও 3 বাই এম হয়ে গেল, তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল, এখানে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুলটা হয়ে গেল 3 কেটি। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন স্পিড বের করছি, সিগমা সি, সেটা রুট ওভার অফ সি স্কোয়ার অ্যাভারেজ মানে সি অ্যাভারেজের স্কোয়ার, তাহলে এবার সি স্কোয়ার অ্যাভারেজটা হচ্ছে 3 বাই এম বসাও, আর সি অ্যাভারেজের রুট ওভার 8 বাই পাই এম তার স্কোয়ার, অর্থাৎ 8 বাই পাই এম তুমি বসালে, তাহলে বিয়োগ করলে 3 - 8/পাই রুট ওভার কিন্তু রুট ওভার অফ কেটি বাই এম, সেটা হয়ে গেল তোমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর তার স্কোয়ার করে ফেললে সেটা ভ্যারিয়েন্স, সিগমা সি তার স্কোয়ার কি সি স্কোয়ার অ্যাভারেজ মানে সি অ্যাভারেজ তার স্কোয়ার, এটা তার ভ্যারিয়েন্সটা বেরিয়ে গেল। তো দেখো তাহলে এই যে থ্রি ডাইমেনশনাল স্পিড ডিস্ট্রিবিউশন থেকে আমাকে যে যে জিনিসগুলো করতে, আগের দিন ডেরিভেশনটাকে করা হয়েছে, সেখান থেকে আমি যে যে জিনিসগুলো করতে হয় আর কি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে শুরু করে তোমার সি মোস্ট প্রবাবল বের করা, পিক হাইট বের করা, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন থ্রি ডাইমেনশন কেমন দেখতে হচ্ছে, দুটো ডিফারেন্ট মোলার মাসের জন্য কেমন দেখতে হচ্ছে, এবং সেই নিয়ে যে অ্যানালিসিস সেগুলো আমরা করেছি। এছাড়া টোটাল প্রবাবিলিটি 1 হচ্ছে সেটা দেখালাম, অ্যাভারেজ স্পিডটা হচ্ছে রুট ওভার অফ 8 পাই এম হচ্ছে সেটা দেখাচ্ছি, সি স্কোয়ার অ্যাভারেজ ক্যালকুলেট করলাম, সেখানে আরএমএস স্পিড, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পার মলিকুল, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন স্পিড বা ভ্যারিয়েন্স ইন স্পিড, এই জিনিসগুলোকে আমরা ক্যালকুলেট করে ফেললাম। এই হচ্ছে তোমার থ্রি ডাইমেনশনে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে কাজে লাগিয়ে যা যা করার কথা ছিল সেটা আমরা এখানে করলাম, ঠিক আছে। এইটা, আর এখানে একটা জিনিস একটুখানি বলে নিই, একটা স্লাইড আমি ঢুকিয়ে দিয়ে, আচ্ছা দেখো এখানে হচ্ছে তোমার যদি comparison among C most probable, C average and C RMS, এইটি থেকে তুমি কম্পেয়ার করো, এটা কি হচ্ছে দেখো, কে বেশি কে ছোট একটু খেয়াল করে দেখো। তাহলে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তুমি যেটা দেখতে পেলে সেটা হচ্ছে যে মোস্ট প্রবাবল স্পিড সি মোস্ট প্রবাবলটা হচ্ছে রুট ওভার অফ 2 বাই এম বা রুট ওভার অফ 2 বাই ক্যাপিটাল এম। অ্যাভারেজ স্পিডটা কত, রুট ওভার অফ 8 বাই এম বা রুট ওভার অফ 8 বাই ক্যাপিটাল এম। আর আরএমএস স্পিড যেটা রুট মিন স্কোয়ার স্পিড, সেই আরএমএসটা হচ্ছে কত, রুট ওভার অফ 3 বাই এম বা রুট ওভার অফ 8 বাই ক্যাপিটাল এম। আচ্ছা, এবার এই তিনটের মধ্যে তুমি যদি সি মোস্ট প্রবাবল ইজ টু, হ্যাঁ 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 বলো, কথা শোনা যাচ্ছে না, তোর কথা একদম শোনা যায় না, মানে কিচ্ছু বুঝতে পারি না আমি তোর কথা। কেউ যদি বুঝতে পারিস বল তো কি বলছে, মানে তুই একটুখানি হেডফোন ফেডফোন নিয়ে কথা বলছিস কি, তো কথা আমি কিছুই বুঝতে পারছি না, বল। হ্যালো, হ্যালো।
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে তো? মানে সৌমিক কিছু বলছিলি নাকি? দেখো, স্ক্রিন দেখতে পাওয়া যাচ্ছে প্রপারলি? হ্যালো, একটু উত্তর দাও। হুম, ঠিক আছে। তাহলে এই রেশিওটা করলে কত হচ্ছে না, রুট ওভার অফ 2 kT/m ইজ টু রুট ওভার অফ 8 kT/m, সরি, 8 kT/m ইজ টু রুট ওভার অফ 3 kT/m। তারপর এটা √2 ইজ টু 2√2/√5 ইজ টু √3। এটাকে যদি 1 করে দাও তাহলে 1 ইজ টু 2/√5 ইজ টু রুট ওভার অফ 3/2। তাহলে এটা করে দেখে নাও কত ইজ টু কত হচ্ছে। বলো 2/√5টা কত হচ্ছে বলো। বলো 2/√5টা কত। প্রথম হচ্ছে 1 ইজ টু 1.129 এর মতো নাকি এটা। আর কি? ওয়ান পয়েন্ট টু টু এর মতো এটা হচ্ছে। তাহলে এরকম একটা দেখো, ওয়ান ইস মানে পরিষ্কার কোনটা বেশি কোনটা কম তুমি বুঝতে পারছো। মানে সি মোস্ট প্রবাবলের থেকে সি অ্যাভারেজটা বেশি, থেকে সি আরএমএসটা আরো বেশি। মানে ক্লিয়ারলি সি মোস্ট প্রবাবল তার থেকে সি অ্যাভারেজটা বেশি, তার থেকে সি আরএমএসটা বেশি। মানে তুমি যদি ছবিটা এইরকম ভাবে দেখাও, ধরো এদিকে তুমি সি প্লট করছো, এদিকে পিসি প্লট করছো, এইটা এইরকম করে বেড়ে একটা ম্যাক্সিমামে পৌঁছে তারপর সেটা আস্তে 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 দিকে যায়। তো এই এই পিক হাইটটা থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো এটা হচ্ছে সি মোস্ট প্রবাবল। তাহলে এর পরে থাকবে হচ্ছে তোমার সি অ্যাভারেজটা, আরো পরে থাকবে হচ্ছে তোমার সি আরএমএসটা। তাহলে এই কম্পারিজনটা অ্যাট দ্য সেম টাইম তুমি করে রাখবে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো। আর এবারে চলে এসো ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ইন 2 ডাইমেনশন। ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইন 2 ডাইমেনশন কত, পিসি ডিসি, সেটা ডিএনসি/এন, সেটা m/kT ইন্টু সি e⁻m c² / 2kT ইন্টু ডিসি, যেটা আগের দিনে তোমার ডেরিভেশন থেকে করা হয়েছে এটা। আর এবারে এই ছবিতে দেখো, প্রথম কথা, এই যে ছবিটা যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তুমি দেখছো, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যে এখানে তুমি পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে পিসিটা প্রপোর্শনাল টু সি e⁻m c² / 2kT এর সঙ্গে প্রপোর্শনাল যখন অ্যাট কনস্ট্যান্ট এম অ্যান্ড টি। এম আর টি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে এখানেও দেখো একটা পলিনোমিয়াল পার্ট আছে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে। তাহলে সি যখন ছোট তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে,
আর সি যখন বড় তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে। তাহলে ম্যাক্সওয়েল থ্রি ডাইমেনশনাল স্পিড ডিস্ট্রিবিউশনে এই পলিনোমিয়াল পার্টটা সি স্কোয়ারের মতো ছিল, এখন এটা সি এর মতো। তার মানে প্রথমটা থাকে এই জায়গাটা লিনিয়ারলি বাড়বে, ওটা একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর সেটা এক্সপোনেনশিয়াল ডিকে করবে। মানে এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে এটা প্রপোর্শনাল টু সি এর মতো। আর হয় না যখন আমি ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন থ্রি ডাইমেনশনে করেছিলাম, থ্রি ডাইমেনশন যখন করেছিলাম তখন এই যে জায়গাটা, এই জায়গাটা প্রপোর্শনাল টু সি স্কোয়ার। তাহলে এই তফাৎটা খেয়াল রাখবে, দুজনের ক্ষেত্রেই প্রথমে বাড়ছে, ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তারপরে কমছে। কিন্তু থ্রি ডাইমেনশনের ক্ষেত্রে ওটা তোমার প্যারাবোলিক, সি স্কোয়ারের সঙ্গে সঙ্গে বাড়ছে, আর এক্ষেত্রে কিন্তু এটা তোমার লিনিয়ারলি সি এর মতো করে করে বাড়ছে। তাহলে এখানেও দেখো একটা সিচুয়েশন আসছে যেখানে হচ্ছে তোমার একটা পার্টিকুলার স্পিড আছে যেখানে প্রবাবিলিটি ডেন্সিটিটা ম্যাক্সিমাম, তাকে বলা হচ্ছে মোস্ট প্রবাবল স্পিড। টু ফাইন্ড দ্য মোস্ট প্রবাবল স্পিড তুমি কি করছো, দেখো তুমি ডি ডিসি অফ পিসি ইকুয়াল টু জিরো তুমি করবে, মানে পিসিকে ডিসির রেসপেক্টে ডেরিভেটিভ করবো। পিসিকে ডিসির রেসপেক্টে ডেরিভেটিভ যদি করি তাহলে দেখো ওই একই রকম করে তোমার এই এম বাই কেটিটাকে বাদ দিয়ে দিলাম, সি এর ডেরিভেটিভ করে সেটা 1 হয়ে যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটিটা থাকছে। আর এবার সিটাকে কনস্ট্যান্ট রেখে এই পার্টটা ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি হলো, আর এই পার্টটা করলে মাইনাস এম সি বাই কেটি হলো ইকুয়াল টু 0 হলো। দেখো এবারে ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি তুমি কমন নিয়ে নাও, পরে থাকছে কত 1 মাইনাস এম সি স্কোয়ার বাই কেটি পরে থাকছে তোমার, এটা ইকুয়াল টু 0। এবারে এইখান থেকে যেটা হয় মানে ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি এইটা একটা 0 করলে, অর এইটা হচ্ছে 0, এইটা 0 হতে গেলে সি টেন্ডস টু ইনফিনিটি হতে হয়। ছবি থেকে পরিষ্কার বুঝতে পারছো ওটা ম্যাক্সিমাম রিপ্রেজেন্ট করছে না, তাহলে এইখান থেকে সি মোস্ট প্রবাবলটা তোমার এখানে প্লাস মাইনাস বেরোতো, মানে বেরোতো প্লাস মাইনাস এইটা। আর স্পিড ক্যানট বি নেগেটিভ, ক্যানট বি নেগেটিভ, সেই জন্য তোমার সি মোস্ট প্রবাবলটা হয়ে যাচ্ছে, সেখানে তোমার সি মোস্ট প্রবাবলটা হয়ে যাচ্ছে এই পজিটিভটাকে নিতে হবে রুট ওভার অফ কেটি বাই এম, কেটি বাই এম অথবা রুট ওভার অফ আরটি বাই ক্যাপিটাল এম। সি মোস্ট প্রবাবলটা তোমার বেরিয়ে গেল। আচ্ছা, আবার একই রকম ভাবে হাইট অফ দ্য পিক বা পিক হাইটটা তুমি ক্যালকুলেট করে নাও। পিক হাইটটা ক্যালকুলেট করার জন্য তোমাকে যেটা করতে হচ্ছে সি এর জায়গায় সি মোস্ট প্রবাবল বসিয়ে দিলে কেটি বাই এম সি মোস্ট প্রবাবল ই টু দি পাওয়ার মাইনাস এম সি মোস্ট প্রবাবল তার স্কোয়ার বাই 2 কেটি, এটা হয়ে যাচ্ছে তোমার কেটি বাই এম হয়ে যাচ্ছে, সি মোস্ট প্রবাবল রুট ওভার অফ কেটি বাই এম ই টু দি পাওয়ার মাইনাস এম বাই 2 কেটি ইন্টু কেটি বাই এম, এটা হলো। তাহলে দেখো এখানে কেটে কুটে গিয়ে যেটা থাকছে রুট ওভার অফ কেটি বাই ই ইন্টু এম থাকছে, তার মানে পরিষ্কার রুট ওভার টি বাই এম, অর্থাৎ রুট ওভার টি বাই এম এর সঙ্গে প্রপোর্শনাল, আগের মতোই, আগেরটা যেমন রুট ওভার টি বাই এম এর সঙ্গে প্রপোর্শনাল ছিল এখানেও তাই। তাহলে দেখো তাহলে মোস্ট প্রবাবলটা হচ্ছে তোমার এক সেকেন্ড কি করলাম, না এটাকে যেটা ভুল করলাম, এক মিনিট। এক সেকেন্ড, হ্যাঁ পি বাড়ালে পি হাইট তো কমবে, এটা কি করলাম আমি, এম বাই কেটি ছিল আমি কেটি বাই এম করেছি, সরি এখানে একটা ভুল হয়েছে, একটুখানি এক সেকেন্ড, তাই বলি কি হলো এটা, তাড়াহুড়ো করে করতে গিয়ে এখানে একটা ভুল হয়েছে, এক মিনিট একটুখানি ওয়েট করো। দেখো এখানে কি হচ্ছে, এখানে তো পিসিটিসির এক্সপ্রেশন এম বাই কেটি আছে, এটা হচ্ছে এম বাই কেটি, সি এর জায়গায় সি মোস্ট প্রবাবল বসালে ই টু দি পাওয়ার মাইনাস এম সি মোস্ট প্রবাবল তার স্কোয়ার বাই 2 কেটি, এটা হলো এম বাই কেটি
ইন্টু রুট ওভার অফ কেটি বাই এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এম বাই টু কেটি ছিল, কিন্তু সি মোস্ট প্রবাবল স্কোয়ারের জায়গায় কেটি বাই এম তুমি বসিয়ে দাও, তাহলে হচ্ছে কত রুট ওভার অফ এম বাই কেটি, আর এখান থেকে থাকছে কেটে কেটে ই টু দি পাওয়ার একটা মাইনাস হাফ আসছে, তার মানে এটা এখানে একটা ই থেকে যাচ্ছে, তার মানে এটা প্রপোর্শনাল টু রুট ওভার অফ এম বাই টি, সেটা আমি ভাবছি আর কি, রুট ওভার অফ এম বাই টি। তার মানে টেম্পারেচার বাড়ালে দেখো সি মোস্ট প্রবাবল ভ্যালুটা বেড়ে যাচ্ছে কিন্তু পিক হাইটটা কমে যাচ্ছে, আর মাস বাড়ালে সি মোস্ট প্রবাবল ভ্যালুটা কমে যাচ্ছে কিন্তু পিক হাইটটা হচ্ছে বেড়ে যাচ্ছে। এবং ছবিতে তুমি দেখতে পাচ্ছ, দেখো দুটো ডিফারেন্ট টেম্পারেচারে যখন ছবি আঁকছো, পিসি ভার্সেস সি যদি ছবি আঁকো, তাহলে এই প্রথমে এই ছবিটা যদি তোমার টি ওয়ান টেম্পারেচারে হয়, এই ছবিটা টি টু টেম্পারেচারে, যেখানে টি টুটা গ্রেটার দেন টি ওয়ান। আর মোলার মাসের রেসপেক্টে যদি তুমি দেখো, তাহলে পিসি ভার্সেস সি যদি প্লট করো, তাহলে এম ওয়ান মাসের জন্য এই ছবিটা হলো, এম টু মাসের জন্য এই ছবিটা। তার মানে এক্ষেত্রে মানে ওই এক্সপ্লানেশনটা একই রকম, যে উইথ ইনক্রিজিং টেম্পারেচার সি মোস্ট প্রবাবল increases peak height decreases, but area under the curve which represents total probability equal to 1 remains the same. আর মোলার মাসের টার্মসে দেখলে কি দাঁড়াচ্ছে, with increase in molar mass সি মোস্ট প্রবাবলটা তোমার ডিক্রিজ করছে। দেখো এখানে যে হাইট, এটা যদি দেখো এই হচ্ছে একটা আর এই হচ্ছে একটা, এটা যদি সি মোস্ট প্রবাবল হয় আর এটা যদি সি মোস্ট প্রবাবল প্রাইম হয়, তাহলে এইটা হচ্ছে তোমার বাঁদিকে কমে গেল, এটা এদিকে, এটা হচ্ছে সি মোস্ট প্রবাবল, আর হায়ার টেম্পারেচারে সি মোস্ট প্রবাবল প্রাইম হয়, তাই সাথে বেড়ে গেল। তো এক্ষেত্রে উইথ ইনক্রিজিং মোলার মাস সি মোস্ট প্রবাবল ডিক্রিজেস, height of the peak increases, but the area under the curve remains equal to 1. একদম থ্রি ডাইমেনশনে যেমন ডেসক্রিপশনটা ছিল, টু ডাইমেনশনে কিন্তু একই রকমের ডেসক্রিপশনটা হচ্ছে আর কি। তাহলে ছবির নেচারটা মূল যে তফাৎটা সেটা হচ্ছে যে থ্রি ডাইমেনশনে যখন তুমি করছিলে, যখন সিটা ছোট, ওটা সি স্কোয়ারের মতো প্যারাবোলিক্যালি যাচ্ছে, এখানে কিন্তু লিনিয়ারলি বা স্ট্রেট লাইন বরাবর যাচ্ছে। যখন তুমি ছবি আঁকবে তখন কিন্তু এটা কেন পরিষ্কারভাবে বোঝা যায় যে এই জায়গাটা স্ট্রেট লাইন, কিন্তু যখন থ্রি ডাইমেনশনে হচ্ছে ওটা কিন্তু একটা প্যারাবোলিক লাইন তুমি দেখতে পাচ্ছ। আচ্ছা, এবারে কতগুলো হোমওয়ার্ক তোমাকে দিচ্ছে, এটা বাড়িতে একটুখানি করে নেবে, যে টোটাল প্রবাবিলিটি যেটা ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি পিসিডিসি, আর পিসিডিসি টু ডাইমেনশন তুমি বসিয়ে তুমি গামা ফাংশনের সাহায্যে ইন্টিগ্রেশনটাকে করো, ইন্টিগ্রেশনটা করলে তোমার টোটাল প্রবাবিলিটি দেবে 1 বেরোবে। আচ্ছা, এবার অ্যাভারেজ স্পিড সেটা একই রকম করে এগোবে তুমি। হ্যাঁ, এখানে যেহেতু তোমার ইন্টিগ্রাল জিরো টু ইনফিনিটি পিসিডিসি এর টোটাল প্রবাবিলিটি রিপ্রেজেন্ট সেটা কিন্তু 1 দিচ্ছে, সেই মতো করে এগোলে তোমার উত্তরটা বেরোবে রুট ওভার অফ পাই কেটি বাই টোয়াইস এম ইকুয়াল টু রুট ওভার অফ পাই আরটি বাই টোয়াইস এম। এটা কিন্তু বাড়িতে কষবে, কিন্তু এটা জাস্ট তোমার ওই ইন্টিগ্রেশন গামা ফাংশন দিয়ে ইন্টিগ্রেশন প্র্যাকটিস করা, পরীক্ষা দিয়ে দেয়। পরীক্ষায় না তোমার টু ডাইমেনশনও মানে বলে দেবে হাইপোথেটিক্যাল কারেকশন অফ গ্যাস, যে শুধুমাত্র একটা প্লেনে মুভ করে, ঠিক আছে, সেই মতো করে কিন্তু পরীক্ষায় দিয়ে দেয়, সেখানে পুরো জিনিস কিন্তু করবে, ঠিক আছে। আচ্ছা, এবারে তোমার সি স্কোয়ার অ্যাভারেজ একই রকম ভাবে তুমি ক্যালকুলেট করবে, সি স্কোয়ার অ্যাভারেজটা একই রকম করে ক্যালকুলেট করবে, মানে একদম জাস্ট অঙ্কটাকে করা, সেখান থেকে সি স্কোয়ারটা বেরোবে 2 বাই এম, সেখান থেকে সি আর এম এস এর ভ্যালু বেরিয়ে গেল রুট ওভার অফ 2 বাই এম বা রুট ওভার অফ 2 আরটি বাই ক্যাপিটাল এম, এটা বেরোবে তোমার। কাইনেটিক এনার্জি পার মলিকুল ইন টু ডাইমেনশন সেটা হচ্ছে কেটি বেরোচ্ছে,
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তুমি বের করতে পারছো, ভ্যারিয়েন্স তুমি বের করতে পারছো। মানে তুমি যদি সি স্কোয়ার অ্যাভারেজ এবং সি অ্যাভারেজ স্কোয়ার এই দুটো পেয়ে যাও, সেই মতো করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ভ্যারিয়েন্সগুলো ক্যালকুলেট করে ফেলতে পারছো। আর 2 ডাইমেনশনে দেখো ওই একই রকম করে সব জিনিসগুলোকে তুমি করতে পারছো। আজ এবার 1 ডাইমেনশনে, আচ্ছা 1 ডাইমেনশনে যখন তুমি দেখছো, 1 ডাইমেনশনে কিন্তু কতগুলো জিনিস বুঝতে হবে, যে 2 ডাইমেনশন বা 3 ডাইমেনশনে ওগুলো সব স্পিড ডিস্ট্রিবিউশন। 1 ডাইমেনশনে কিন্তু প্রথম যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা কিন্তু একটা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, মানে এক্ষেত্রে কিন্তু একটা ডিরেকশনের ব্যাপার আছে। আচ্ছা এবার স্পিড ছিল বলে সেটা অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি, সেখানে আমি শুধুমাত্র পজিটিভ অ্যাক্সিসটাকে আঁকছিলাম, পজিটিভ সি অ্যাক্সিসটাকে আঁকছিলাম। কিন্তু এখন যদি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, দুটো ডিরেকশনই কিন্তু করতে হবে, এটা মাথায় রাখতে হবে যে মানে ইউটা পজিটিভও হতে পারে, ইউটা নেগেটিভও হতে পারে, দুটো দিকই আমাকে করতে হবে। তো দেখো এবারে পিউ ডিউ হচ্ছে এম ওভার 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ ই টু দি পাওয়ার মাইনাস এম ইউ স্কোয়ার বাই 2 কেটি ডিউ, এটা এটা আচ্ছা এবারে দেখো তুমি যখন ছবিটাকে আঁকছো, এই ধরনের ছবিকে বলে গাউসিয়ান ডিস্ট্রিবিউশন বলা হয়। পরিষ্কার দেখো যখন তোমার ইউটা 0 হচ্ছে, তখন পিউটা সেটা এম বাই 2 পাই কেটি টু দি পাওয়ার হাফ, অর্থাৎ এই হাইট অফ দ্য পিক হচ্ছে রুট ওভার অফ এম ওভার 2 পাই কেটি এইটা। এবারে ইউ তার রেসপেক্টে এটা ইভেন ফাংশন, পরিষ্কার বুঝতে পারছো, মানে ইউ স্কোয়ার যেহেতু আছে, ইউটা পজিটিভ হলে যেমন দেখতে হবে, ইউটা নেগেটিভ হলে তেমন দেখতে হবে। এবারে ইউ বাড়ার সাথে 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 এক্সপোনেন্সিয়াল দিকে করছে এবং সেটা কুইকলি জিরোর দিকে যাচ্ছে, তাহলে এই ধরনের ছবিকে বলা হয়, এই যে বেল শেপড এই যে ছবিগুলো, তাকে বলা হয় গাউসিয়ান ডিস্ট্রিবিউশন। ম্যাক্স হলো 1 ডাইমেনশনাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, গাউসিয়ান ইন নেচার। আর ছবি থেকে পরিষ্কার যে হাইট অফ দ্য পিকটা ম্যাক্সিমাম কোথায় হয়েছে, না বেসিক্যালি ইউ ইকুয়াল টু জিরো, তাহলে ইউ মোস্ট প্রবাবল ইকুয়াল টু জিরো, হ্যাঁ, অ্যাট বোথ ডিরেকশনস আর ইকুয়ালি প্রবাবল, এটা পরিষ্কার দেখতে পাচ্ছ এটা। আর এবারে যদি আমি দুটো ডিফারেন্ট টেম্পারেচারে করি ছবিটা, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে করলে খেয়াল করে দেখো, এই যে পিক হাইট যেটা রুট ওভার এম বাই 2 পাই কেটি, টেম্পারেচার বাড়ালে তো পিক হাইটটা কমবে, আর মাস বাড়ালে তো পিক হাইটটা বাড়বে। তার মানে আমি যদি T1 টেম্পারেচার এই ছবিটা হয়, T2 টেম্পারেচার কিন্তু হাইটটা কমে গেল, তাহলে এই হাইটটা কমে গিয়ে তাড়াতাড়ি জিরো হয়ে যাওয়ার চেষ্টা করছে, কারণ যখন তোমার এমটা এই সরি টিটা হচ্ছে ছোট হয়ে যাবে, তখন সেটা কুইকলি দিকে করে, আর টিটা যখন বড় হয়ে যাবে স্লোলি দিকে করবে, কিন্তু এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা কিন্তু একই থাকবে, 1 থাকবে। তাহলে এই টেম্পারেচার ভেরিয়েশন করলে এই ছবিটা হচ্ছে, এটা হচ্ছে টেম্পারেচার ভেরিয়েশনের ছবি, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে। এটা হচ্ছে মাস ভেরিয়েশনের ছবি। মাস ভেরিয়েশন হচ্ছে মাস যদি তোমার বেড়ে যায়, হ্যাঁ, তাহলে এই যে হাইট অফ দ্য পিক বেড়ে যাবে, আর মানে মাসটা বেড়ে গেলে হাইট অফ দ্য পিক বেড়ে যাবে, আর উইথটা তোমার কমে যাবে। এটা ইউ রেসপেক্টে প্লট করছে, এটা হচ্ছে জিরো ভ্যালু। তার টেম্পারেচার ভেরিয়েশন, মাস ভেরিয়েশনটা তুমি দেখতে পাচ্ছ এটা। এখানে টি ফিক্সড M2 গ্রেটার দ্যান M1, এখানে M ফিক্সড T2 গ্রেটার দ্যান T1। আচ্ছা টোটাল প্রবাবিলিটি যদি ক্যালকুলেট করো, এই পার্টিকুলার কেসে টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করবে অ্যাজ ইউজুয়াল 1 হবে। আচ্ছা এখানে একটা জিনিস একটুখানি বলে নিই, সেটা হচ্ছে যে এখন কিন্তু লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি করতে হবে। যখন স্পিডের ক্ষেত্রে বলেছিলে তখন লিমিটটা ছিল 0 থেকে ইনফিনিটি, কিন্তু ভেলোসিটির ক্ষেত্রে কিন্তু বোথ ডিরেকশনস আর অ্যালাউড, সেখানে লিমিটটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হবে। কিন্তু পরের লাইনে যেটা তুমি করতে পারবে সেটা হচ্ছে যে এই ফাংশনটা ইভেন ফাংশন থেকে অড ফাংশন দেখে, যেটা একটা ইভেন ফাংশন, এটা 2 ইন্টু 0 টু ইনফিনিটি করতে পারবে। যদি অড ফাংশন হয়ে যায় সেটা 0 করে ফেলতে পারবে, সেখানে এটা তোমার জানা আছে, এটা আমি অলরেডি আলোচনা করেছি, ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি এফ এক্স ডিএক্স, সেটা যে 2 ইন্টু ইন্টিগ্রাল 0 টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স হয়। আর এবারে এফ অফ, মানে এটা এটা কখন করতে পারবে, যখন এফ অফ মাইনাস এস ইকুয়াল টু এফ এক্স ইভেন ফাংশন। আর অড ফাংশন হয়ে গেলে কি হবে, অর্থাৎ যখন এফ অফ মাইনাস এস ইকুয়াল টু মাইনাস এফ এক্স, তখন কি হবে, এটা তোমার 0 হয়ে যাবে। কিন্তু এইখানে এটা কিন্তু ইভেন ফাংশন, এটা 2 ইন্টু 0 টু ইনফিনিটি এটাতে করলে, এবারে বাকি পার্টটা তুমি গামা ফাংশন দিয়ে করো, করলে হচ্ছে উত্তরটা 1 বেরোবে, সেটা তুমি দেখতে পাবে। আর অ্যাভারেজ ভেলোসিটি যখন ক্যালকুলেট করছো সেটা কিন্তু তোমার 0 বেরিয়ে যাবে, কারণ এটা অড ফাংশন হয়ে যাচ্ছে, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি অড ফাংশন ইন্টিগ্রেট করলে সেটা 0 হয়ে যায়। ঠিক আছে, এটা কেন সম্ভব, এটা মানে অ্যাভারেজ ভেলোসিটি 0 হচ্ছে বা মোস্ট প্রবাবল ভেলোসিটি 0 হচ্ছে, এর কারণ এই নয় যে মলিকুলগুলো রেস্টে আছে, এর কারণটা জাস্ট সিম্পলি হচ্ছে বোথ ডিরেকশনস আর ইকুয়ালি প্রবাবল। এই যে এখানে আমি যে মোস্ট প্রবাবল ভেলোসিটিটা 0 বেরিয়েছে, এর মানে এই নয় যে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকুল রেস্টে আছে, এর বেসিক্যালি মানেটা হচ্ছে যে
বোথ ডিরেকশন ইকুয়ালি যদি প্রবাবল হয়, অর্থাৎ যদি ডান দিকে যাওয়ার জন্য সম্ভাবনা বাঁ দিকে যাওয়ার সম্ভাবনা যদি একই হয়, তাহলে মোস্ট প্রবাবল ভ্যালুটা 0 হবে, অ্যাভারেজ ভ্যালুটা ঠিক একই রকম করে 0 হবে। এবার ইউ স্কোয়ারের অ্যাভারেজ যখন ক্যালকুলেট করছো তখন কিন্তু আর জিনিসটা 0 নয়, কারণ তখন ওটা আবার ইভেন ফাংশনস হয়ে যাচ্ছে। 2 to 0 to ∞ করে তোমায় করতে হবে। করে তুমি যদি এই একটু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কতগুলো স্টেপ তুমি করো, উত্তরটা বেরোবে KT/m বা RT/m, ক্যাপিটাল M, এটা বেরোবে। সেখান থেকে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ইন ওয়ান ডাইমেনশন ক্যালকুলেট করে নেবে, সেটা বেরিয়ে যাবে হচ্ছে হাফ এম। ইউ স্কোয়ার অ্যাভারেজ করলে হাফ কেটি বেরিয়ে যাচ্ছে। URMS বের করতে পারবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবে, ভ্যারিয়েন্স বের করতে পারবে। আচ্ছা, আর একটা ভীষণ ইম্পর্টেন্ট কাজ তোমাকে বাড়িতে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, এগুলো সব পড়ানো আছে বলে আমি আর করছি না। ধরো আমি যদি -∞ থেকে +∞ এই দুদিকে যাওয়া অ্যালাউ করি, তাহলে অ্যাভারেজ ভেলোসিটিটা 0 বেরোচ্ছে। কিন্তু এরকম সিচুয়েশন আমি শুধুমাত্র পজিটিভ ডিরেকশনের কথা ভাবছি বা শুধুমাত্র আমি নেগেটিভ ডিরেকশনের কথা ভাবছি, তখন কিন্তু ইন্টিগ্রেশনটা তোমাকে 0 to ∞ করতে হবে। মানে আমি একটা হাইপোথেটিক্যাল ক্যারেক্টার অফ গ্যাস কনসিডার করছি, যেটা ওয়ান ডাইমেনশনাল, কিন্তু সে পজিটিভ দিকটা শুধু যেতে পারে, বাঁ দিকটা যেতে পারে না। তখন ইন্টিগ্রাল 0 to ∞ PU/dU এইটাকে করতে হবে, এবং করলে দেখবে সেটা বেরোবে 1/4 ইন্টু অ্যাভারেজ স্পিড ইন 3 ডাইমেনশন। 3 ডাইমেনশনের অ্যাভারেজ স্পিড যেটা, তার 1/4 তোমার উত্তরটা বেরোবে। এটা এই রেজাল্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরবর্তীকালে ওয়াল কলিশন ফ্রিকোয়েন্সি ইত্যাদি ক্যালকুলেট করতে কিন্তু তোমার কাজে লাগবে, সেজন্য এটাকে আমি একটা হোমওয়ার্ক হিসেবে দিয়ে দিচ্ছি। তো দেখ, এই হচ্ছে মোটামুটিভাবে ম্যাক্সওয়েল স্পিড বা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন সংক্রান্ত কথাবার্তাগুলো। ঠিক আছে, তাহলে তুমি আগের দিনে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা ডেরিভেশনটাকে করেছো, আজকে আমরা যেটা করলাম ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ফর্মুলা বা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এবং সেইখান থেকে যে সমস্ত জিনিসগুলোকে বের করতে পারা যায় সেই জিনিসগুলোকে আমি করে দিলাম। কতগুলো আমি আমি এই অঙ্কগুলোতে বেশি জোর দিইনি, তার কারণটা হচ্ছে এই অঙ্কগুলো আমি ম্যাথামেটিক্সের কিছু ক্লাস আমাদের নিয়েছিলাম, যেখানে এই অঙ্কগুলো পরিষ্কারভাবে মানে এই পার্টিকুলার প্রবলেমগুলোকে কিন্তু আমরা কষে দিয়েছি। তুমি সেখানে দেখবে অলরেডি কষেছিলে। এখন আমি কতগুলো জিনিস কষে দিলাম, কতগুলো জিনিস তোমার মোটামুটি হিন্টস দিয়ে তোমাকে বাড়িতে করতে দিলাম, এবার তুমি নিজে নিজে বাড়িতে করবে। মানে এই ম্যাথস তোমাদের যে সিলেবাসটা আছে তাদের এই জায়গাগুলো কিন্তু সবচেয়ে কঠিন, কারণ এখানে অনেকটা অঙ্ক ইনভলভ আছে, গ্রাফিকালের সেন্স তোমার ঠিক কাজে পরিষ্কার থাকতে হবে, প্রবাবিলিটি সেন্স তোমার কাছে পরিষ্কার থাকতে হবে। বাকি জিনিসগুলো কম্পারেটিভলি অনেক সহজ, এই পার্টগুলো কিন্তু অনেক বেশি ম্যাথামেটিক্যাল, সেগুলো এই জিনিসগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে। ঠিক আছে, অঙ্কগুলো তুমি জাস্ট মানে তুমি 1D 2D 3D তাদের স্পিড বা ভেলোসিটি ডিস্ট্রিবিউশন মুখস্থ করে ফেললে, করে নেওয়ার পরে এবারে তুমি জাস্ট যে কোনো একটা জিনিস মনে মনে ভাবো, তুমি মানে ক্যালকুলেট করবে। তাহলে গামা ফাংশনের এক্সপ্রেশন যে 4টে লাইন লিখে দিয়েছিলাম, হ্যাঁ, ইন্টিগ্রাল 0 to ∞ x⁻1 e⁻x dx হচ্ছে গামা n প্লাস 1 হচ্ছে n গামা n, গামা 1 = 1, গামা 0 = √π। এই ইনফরমেশনটার উপরে বেস করে তুমি ইন্টিগ্রেশনগুলোকে করবে, তুমি সব ইন্টিগ্রেশন তুমি কিন্তু অ্যাকচুয়ালি করতে পারো। তাহলে এই হচ্ছে আজকে অ্যাকচুয়ালি আমি যতখানি পড়াতে চেয়েছিলাম। তাহলে নেক্সট ক্লাসে আমরা ম্যাক্সওয়েলের কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনে চলে যাব। হ্যাঁ, তাহলে নেক্সট ক্লাসে আমরা ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশনে চলে যাব। তাহলে বলো, যা বলেছি তাতে তোমাদের কি অসুবিধা আছে একটুখানি বলে নাও। যা আলোচনা হয়েছে তাতে কি কারো কিছু অসুবিধা আছে? ঠিক আছে, ঠিক আছে তো। আচ্ছা, ঠিক আছে, এটা বাড়িতে কিন্তু একবার প্র্যাকটিস করবে এগুলো। হ্যাঁ, বাড়িতে একবার ভালো করে প্র্যাকটিস করবে, এগুলো খুব সহজ জিনিস, সব করতে পারবে, মানে পরীক্ষা সব নম্বর পাবে তুমি। হ্যাঁ, মানে একটুখানি এইটা একটু ম্যাথামেটিক্যাল, ওই জন্য আমি এর করসপন্ডিং ব্যাকগ্রাউন্ড যে ম্যাথামেটিক্স সেটা কিন্তু আমি আগে একবার কভার করে দিয়েছি। এখানে তোমার বেসিক্যালি সাবজেক্টটা মানে পরপর করে যেরকম ভাবে আসে তার মতো করে এটাকে আমি কমপ্লিট করে ফেললাম। নেক্সট ক্লাসটা ঠিক একই রকম ভাবে হবে, ম্যাক্সওয়েল কাইনেটিক এনার্জি ডিস্ট্রিবিউশন সংক্রান্ত যা যা জিনিস করতে হয় সেই কথা জিনিসপত্রগুলো কিন্তু অলরেডি আমাদের করা আছে, সেগুলো তুমি এখানে ব্যবহার করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, আমি রেখে দিলাম। হ্যাঁ, রেখে দিচ্ছি।